ঘটনাটি ঘটেছে কিন্তু অনেক আগে, সম্ভাব্য সময় 1968 কি 69 সাল, এমন একটি সময়। যার সঙ্গে ঘটেছিল তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। আজকে যেখানে রাজবাড়ী জেলার মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারের কাছেই তার একটি ছোট্ট টিনের হোমিওপ্যাথির ডিসপেন্সারি ছিল। তার নাম ছিল সনাতন। সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনত। ডাক্তার হিসাবে তার তেমন কোনো খ্যাতি ছিল না, কিন্তু মানুষ হিসাবে তিনি বিনয়ী, সদালাপী এবং পরোপকারী ছিলেন। এই বিষয়ে ওনার যথেষ্ট সুনাম ছিল। হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে তিনি টুকটাক চিকিৎসা করতেন। কখনো কখনো কোনো বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, ডাক পড়লে তিনি সেখানে সেই রোগীকেও দেখতে যেতেন। ওনার দোকানে একজন কম্পাউন্ডার ছিল, তার নাম ছিল আব্দুর রহিম। মোটামুটি চলে যাচ্ছিল। সনাতন ডাক্তারের বাড়ি ছিল রাজবাড়ী জেলার কুঠি পাচুরিয়া নামক একটি গ্রামে, যেটা রাজবাড়ী থেকে মোটামুটি যদি আমি চিন্তা করি যে সাইকেল চালিয়ে যেতে হবে, তাহলে মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার। তো ওনার একটা বাইসাইকেল ছিল, উনি সাইকেল নিয়েই আসা যাওয়া করতেন সবসময়। ঘটনাটি যখন ঘটে তখন ছিল শীতকাল। শীতকালে স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, আর ওই সময়ে সন্ধ্যার পরপরই অধিকাংশ দোকানপাটগুলো বন্ধ হয়ে যেত, মানুষজন কেউ চলাফেরা করতো না। শীতকালে এমনিতেও রাস্তায় মানুষ কম চলাফেরা করে সন্ধ্যার পরে। আর যেহেতু ওই সময় আজকের মতো তো এরকম জাঁকজমক ছিল না, যার কারণে সন্ধ্যা নামলেই সবকিছু বন্ধ হয়ে যেত। উনি বিকালের দিকে হঠাৎ খবর পান, একজন লোক আসে যে তার বাড়িতে অসুস্থ একজন লোক আছে। তো উনি চিন্তা করলেন যে বাড়ি তো কাছেই। আসলে উনি চিন্তা করেছেন না, যিনি এসেছেন তিনি বলেছেন যে আমার বাসা এইখানেই কাছেই। তো উনি চিন্তা করলেন কাছেই যেহেতু, তাহলে আর বাইসাইকেলটা আর নিব না, হেঁটেই যাই, একটু ব্যায়ামও হবে, আর আবার রুগী দেখে ফিরে আসব, তখন বাইসাইকেল নিয়ে বাসায় চলে যাব। আব্দুর রহিম কম্পাউন্ডার সে তো যেহেতু দোকানেই ছিল, তাকে বললেন যে তিনি কাছেই যাচ্ছেন, তো তাড়াতাড়ি ফিরে আসবেন। যদিও লোকটি বলেছিল যে তার বাড়ি একদম কাছেই, কিন্তু তার বাড়ি আসলে অতটা কাছে ছিল না। তো আজকে যেটা সোনাকান্দন নামক যে গ্রামটি আছে, তার বাসাটা ছিল এই দিকে। তো সোনাকান্দর গ্রামে কিন্তু হেঁটে যেতে বেশ সময় লাগে। তো ডাক্তার সাহেব বলেছে, তোমার বাড়ি এতটা দূরে, আমাকে আগে থেকে বলো নাই কেন, তাহলে সাইকেলটা নিয়ে আসতাম। তখন ওই লোকটি বলেন যে যদি বলি যে একটু দূরে, তাহলে তো আপনি আবার যদি আসতে না চান, এই জন্য বলি নাই। যাই হোক, তো রোগী দেখতে দেখতে বেশ দেরি হয়ে যায়। এদিকে আব্দুর রহিম যে কম্পাউন্ডার, সেও দোকানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল সনাতন ডাক্তারের জন্য। এদিকে রোগী দেখে ফিরে আসতে আসতে মোটামুটি 7:30 কি 8টা বেজে যায়। ওই সময় কিন্তু 7:30 বা 8টা শীতকালে অনেক রাত। বিশেষ করে ওই সময়ে আজকে যে রাজবাড়ী জেলা, তখন তো জেলা ছিল না, তখন একটা ছোট্ট মফস্বল শহর ছিল, আর বাজারে তখন কেউ ছিল না। উনি যখন ফিরে আসেন, এসে দেখেন ওনার ডিসপেন্সারি বন্ধ। উনি ভাবলেন যে ওনার দেরি দেখে আব্দুর রহিম ডিসপেন্সারি বন্ধ করে চলে গেছে, কিন্তু উনি পড়লেন এক বিপদে। কারণ হচ্ছে ওনার বাইসাইকেলটা তো এই ডিসপেন্সারির মধ্যেই। এখন এর চাবিটা তো ওনার কাছে আর নাই। উনি তো মনে করেছিলেন যে একটু পরেই ফিরে আসবেন, যার কারণে এক্সট্রা চাবিটা উনি নিয়ে যান নাই। ওই এক্সট্রা চাবিটাও
ওই মানে ডিসপেন্সারির মধ্যেই রয়েছে। তো উনি চিন্তা করলেন কি আর করা, আজকে বাড়িতে পায়ে হেঁটেই যেতে হবে। উনি হাঁটা শুরু করলেন। উনি রাজবাড়ী বাজার পাড়ি দিয়ে আজকে যে লোকোশেড যে জায়গাটি রয়েছে, যে লোকোশেড নিয়ে অনেক গল্প রয়েছে, আমি নিজেও অনেক হন্টেড প্লেস হিসাবে সেখানকার অনেক ঘটনা বলেছি। তো সেই লোকোশেড দিয়ে সোজা উনি হাঁটা শুরু করলেন পাচুরিয়ার দিকে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যারা রাজবাড়ী জেলার আছেন তারা নিশ্চয়ই আমার এই স্টোরিটি শুনে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে লোকোশেড থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাওয়ার আজকে যে রেল লাইনটা রয়েছে, এই রেল লাইনটা কিন্তু একটা সময় ছিল না। 1871 সালের দিকে এই রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু অন্য দিক দিয়ে ছিল। তো পরবর্তীতে বন্যা বা বিভিন্ন কারণে নদী ভাঙন, যার ফলে রেল লাইনটা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে এই পাচুরিয়া হয়ে রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত নেওয়া হয়। আরেকটা বিষয় যে লোকোশেড হন্টেড প্লেস হিসাবে আমি অনেকগুলো গল্প বলেছি, এই হন্টেড প্লেস কিন্তু হয়েছে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে। কারণ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে এই লোকোশেডের এখানে হত্যা করা হয়, যার ফলে কিন্তু পরবর্তীতে এখানে একটা বধ্যভূমির স্তম্ভও করা হয়েছে। আর এই ঘটনা, বিশেষ করে হন্টেড ঘটনাগুলো 1971 সালের পর থেকে বিভিন্ন মানুষের সাথে ঘটে আসছে। সাধারণত আগে এই জায়গাটা হন্টেড ছিল না, যার ফলে উনি যখন লোকোশেডের ওই জায়গাটা পার হয়ে সোজা হাঁটা শুরু করেছেন পাঁচুরিয়ার দিকে, ওইখানে ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি। এখন যে স্টোরিটা আমি বলছি এটি কিন্তু মাত্র এক রাতের একটি ঘটনা। এক রাত্রে এই ঘটনার মানে শুরু এবং এই এক রাতে এখানে শেষ। যাই হোক, উনি চলছেন, সোজা চলছেন। ওই দিন চাঁদের আলো বেশ মানে স্বচ্ছ ছিল, কুয়াশাও কম ছিল, যদিও শীতকাল ছিল, বাট কুয়াশার প্রকোপটা কম ছিল, যার ফলে ওনার চলতে খুব অসুবিধা হচ্ছিল না। তবে রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না, উনি একা একাই চলছিলেন। ওনার হাতে ছোট্ট একটি টর্চ লাইট ছিল। উনি টর্চ লাইটের আলোতে চলছেন। উনি যখন লোকোশেড পার হয়ে আরো সোজা হেঁটে আজকের যে দাঁতশি বাজার নামক একটা জায়গা আছে, তো দাঁতশি বাজার পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা রয়েছে, মানে আজকে যে রেল পথের যে জায়গাটি সেটা আমি বলছি, যে সেখান দিয়ে কিন্তু অনেক দূর এখনো ঘর বাড়ি তুলনামূলক বেশ কম আছে। তো ওই দিক দিয়ে যেতে যেতে হঠাৎ উনি দেখলেন যে ওনার পথের সামনে, মানে পথ আগলে, একটি মাঝারি সাইজের সাদা কালো মিক্স করা একটি মানে রঙের একটি বিড়াল দাঁড়িয়ে আছে। তো উনি বিড়ালটিকে স্বাভাবিক হিসাবে নিয়েছেন, কারণ রাতের বেলা বিড়াল চলাফেরা করতেই পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বিড়ালটি ওনার পথ আগলে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওনাকে সহজে যেতেই দিচ্ছে না। উনি বিড়ালটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল। উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি যেতে চাচ্ছিল না। যখন উনি বারবার বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বিড়ালটিকে তাড়া করছিলেন, একটা পর্যায়ে বিড়ালটি এসে ওনার পা জড়িয়ে ধরে এবং যাতে উনি সামনের দিকে না আগান সেই চেষ্টা করছিল। তো উনি এ পর্যায়ে বেশ বিরক্ত হন। উনি পা ঝাড়া দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন এবং সামনের দিকে হাঁটতে থাকেন। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই বিড়ালটি আর নেই। উনি ভাবলেন যাক, আপদ বিদায় হয়েছে, চলে গেছে। উনি সামনে হাঁটছেন, আস্তে আস্তে আরো সামনে যাচ্ছেন। হঠাৎ উনি দেখেন একজন মহিলা কিছু একটা সামনে নিয়ে কান্নাকাটি করছে। উনি ভাবলেন যে কি ব্যাপার, এই মহিলাটা সামনে কি নিয়ে কান্নাকাটি করছে। উনি যতই কাছে যাচ্ছেন খুব বিকট দুর্গন্ধ ওনার নাকে আসছে।
উনি কাছে গেলেন। কাছে যাওয়ার পর উনি বললেন যে, কি ব্যাপার, আপনি কান্নাকাটি করছেন কেন? আর এত দুর্গন্ধ কিসের? আর আপনার সামনে এটা কি? তখন ওই মহিলাটি বলেন যে, এটা আমার ছেলে, সে মারা গেছে। তখন উনি বলেন যে, মারা গেছে, কিভাবে মারা গেল? তখন বলে যে, পানিতে ডুবে মারা গেছে। তখন উনি বলেন যে, দেখি তো তোমার ছেলের মানে শরীরের উপর থেকে কাপড়টা সরাও। তো মহিলা কাপড়টি সরান। সনাতন ডাক্তার টর্চ মেরে যা দেখতে পান, তিনি আঁতকে ওঠেন। মনে হচ্ছে 3-4 দিনের একটি লাশ, 3-4 দিন একটি লাশ যেমন ফুলে ওঠে, পচে ফুলে ওঠে, ঠিক তেমন ভাবে ফুলে উঠেছে। এবং এই লাশটি দেখে মোটেও মনে হচ্ছিল না যে এটি পানিতে ডুবে মারা গেছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, এই লাশের হাতের কবজি, দুটো হাতের কবজি উনি দেখেন নেই। মহিলাটিকে বলেন যে, এ কখন মারা গেছে? তখন মহিলাটি বলেন, আজকে সকালে। তখন সনাতন ডাক্তার চিন্তা করেন যে, আজকে সকালে মারা গেলে এত অল্প সময়ের মধ্যে, তাও আবার শীতকাল, গরমকালও নয়, লাশ তো এরকম ফুলে পচে যাওয়ার কথা নয়। ওনার সন্দেহ হয়। তবে এটি প্যারানর্মাল বিষয় কিনা, এটা এই বিষয় নিয়ে ওনার আসলে কোনো চিন্তাই তৈরি হয়নি। কারণ উনি জিন বা এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলোতে বিশ্বাস তেমন করতেন না। কারণ ওনার দীর্ঘ জীবনে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন উনি হননি। শুধু মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনেছেন, কিন্তু ওনার সামনাসামনি কখনো এই বিষয়টি না হয় উনি এগুলো তেমন বিশ্বাস করতেন না। আর এই কারণে মহিলাটির কথা উনি মিথ্যা চিন্তা করেন, যে মহিলাটি মিথ্যা বলছেন, কিন্তু এটা কি প্যারানর্মাল বিষয় কিনা এই বিষয়ে ওনার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহের উদ্রেক হয়নি। আর ওই যে বিড়ালটি সামনে উনি দেখেছিলেন, এই বিড়ালটি নিয়েও ওনার মনে কোনো সন্দেহ হয়নি। উনি এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। সনাতন ডাক্তার যখন দেখলেন ওনার ওই মহিলাটির যে ছেলে বলছেন, যেটা 4 দিনের মনে হচ্ছে যে পচে ফুলে উঠেছে, তার দুটো হাত নেই, তখন উনি মনে করেন মহিলাটি মিথ্যা বলছে, এইখানে দাঁড়িয়ে থাকা উচিত হবে না, আমি দ্রুত চলে যাই। ওই মহিলাটি বলেন যে, আমার ছেলেটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। কিন্তু সনাতন ডাক্তার ভাবেন যে মহিলাটি যেহেতু মিথ্যা বলছে, একে সাহায্য করতে গেলে একটা বিপদে পড়ে যেতে পারে, যার কারণে উনি আর কোনো সহযোগিতা না করে সোজা হাঁটা শুরু করেন ওনার বাড়ির দিকে। উনি যখন সামনের দিকে আগাচ্ছিলেন, উনি আর পেছন ফিরে তাকাননি। শুধু কিছু খচখচ খচখচ শব্দ শুনেছিলেন, কিন্তু এই শব্দ যে কিসের উনি সেটাও আসলে বলতে পারেন। শুধু এমন একটু শব্দ শুনেছিলেন। উনি সামনে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন। তো ওনার বাসা থেকে মোটামুটি কয়েক কিলোমিটার দূরে তখন আছেন। এর মধ্যে আর কোনো সমস্যা হয়নি। তো ওই জায়গাটিতে যেখানে তিনি এসেছেন, তো ওই জায়গায় একটা ছোট্ট ব্রিজের মতো ছিল। আজকে যদিও সেই ব্রিজের কোনো অস্তিত্বই নেই, তো ছোট্ট একটি ব্রিজের মতো ছিল। তো ওই ব্রিজের একটু ওঠার সময় একটু উপর দিকে উঠতে হয়, বা নামার দিকে স্বাভাবিকভাবে একটু ঢালু। তো উনি যখন ব্রিজের উপরে উঠবেন, যখন ওঠার জন্য ওই উঁচু রাস্তাটা যাওয়া শুরু করেছেন, তখন মনে হচ্ছে যে ওনার শরীরটা এত ক্লান্ত যে উনি কিছুতেই ওনার পা আগাতে পারছেন না, এমনটা মনে হচ্ছে। কিন্তু আসলে উনি এতটা ক্লান্ত ছিলেন না, কারণ উনি গ্রামের মানুষ, অনেক পথ হেঁটে ওনার অভ্যাস রয়েছে। উনি ভাবলেন, যেহেতু অনেক পথ হেঁটে এসেছি, হয়তো বা ক্লান্ত হতেও পারি, তাই বলে এতটা ক্লান্ত যে আমার পা চলছে না। তারপরে উনি কষ্ট করে ব্রিজের উপর উঠে পড়েন হাঁটতে হাঁটতে, এবং ঢালু বেয়ে যখন নামা শুরু করেছেন, তখন উনি হুমড়ি খেয়ে পড়ে যান। হুমড়ি খেয়ে যখন পড়ে যান, তখন উনি ফিল করেন ওনার সামনে থেকে
কিছু একটা জিনিস এগিয়ে আসছে। ওনার হাতে টর্চ লাইটটা কিন্তু ফেলে দেননি, কারণ হুমড়ি খেয়ে পড়ে গেল, হাত থেকে সেটা ছুটে যায়। টর্চ লাইটটা জ্বালান, তিনি দেখেন দুটো কাকড়ার মতো কোনো একটা জিনিস আস্তে 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 ওনার দিকে এগিয়ে আসছে। উনি ভাবেন যে রাস্তার উপর হয়তো বা কোনো কাকড়া, বড় সাইজের কোনো কাকড়া। কিন্তু যত কাছে আসছে উনি টর্চ লাইটটা দিয়ে ভালো করে দেখেন আসলে এ দুটি কোনো কাকড়া, এ দুটি মানুষের দুটি হাত, এবং হাত দুটি স্বাভাবিক নয়। মনে হচ্ছে কোনো পচে ফুলে যাওয়া হাতের যে কবজি, মানে কবজি থেকে নিচের অংশ 5 আঙ্গুল বিশিষ্ট দুটো এরকম কবজি, 5 আঙ্গুল বিশিষ্ট হাত আঙ্গুলের উপর ভর করে হেঁটে হেঁটে সামনে আসছে। তখন উনি ভাবেন কিছু সময় আগে যে মহিলার ছেলের কথা বলছিল, ঠিক ওই ছেলেটির লাশ যেমন পচে ফুলে উঠেছিল, আর ওই ছেলেটিরও হাত ছিল না দুটো। মনে হচ্ছে এই হাত দুটি ওই ছেলেরই। এখন তিনি চিন্তা করেন যে সত্যি ওনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। উনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু ওনার মনে হচ্ছিল ওনার পায়ে জোর নেই, পা অবশ হয়ে গেছে, ওনার পায়ে জোর পাচ্ছিলেন না। হাঁটার সময় আর একটা ভয়ঙ্কর ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে ওই কাটা হাত দুটি ওনার 2 পা আঁকড়ে ধরে, যার ফলে ওনার হাঁটার গতি আরো কমে আসে। তখন উনি ওনার ধর্মের যে শ্লোক আছে, মন্ত্র আছে, সেগুলো পাঠ করতে থাকেন এবং সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন। উনি প্রচন্ড শক্তি দিয়ে পা থেকে, মানে পাটাকে মানে আশ্রয়, মানে এটাকে বলে যে ঝাড়ি দিয়ে ওই কাটা হাতকে দূরে ফেলে দেন। এরকম করে 2 পা থেকেই ওই দুটা হাতকে উনি দূরে ফেলে দিয়ে এইবার ওনার গায়ে মনে হচ্ছে শক্তি চলে এসেছে। উনি দৌড়াতে থাকেন, দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে একটা লোকের সাথে তিনি ধাক্কা খান তিনি। তখন লোকটি বলে ওঠে, এই কে কে? তখন সনাতন ডাক্তার বলে, এই তুই রহিম না? বলে, হ্যাঁ কাকা, আপনার দেরি দেখে তো আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি। আমি তো আবার সাইকেল চালাইতে পারি না, এখন আগামীকালকে আমি দোকানে আসবো না, আমার বাড়িতে একটা কাজ আছে। এই জন্য চিন্তা করলাম যে দোকানের চাবিটা আপনার বাড়িতে দিয়ে আসি। এই জন্য আমি হেঁটে হেঁটে এই পথ দিয়ে রওনা দিয়ে যাচ্ছি। তা আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন সনাতন ডাক্তার সব ঘটনা খুলে বলেন। তখন আব্দুর রহিম বলে যে, কাকা আপনি চিন্তা করবেন না, আপনি ভালো মানুষ, আপনি মানুষের উপকার করেন, আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। চলেন এবারে একসাথে যাই, কোনো ভয় নেই। এরপর দুইজন গল্প করতে করতে সনাতন ডাক্তার বাড়ির কাছে চলে আসে। বাড়ির কাছে এসে আব্দুর রহিম বলে যে, কাকা এই নেন আপনার দোকানের চাবি, আমি আর ভিতরে ঢুকবো না। তখন সনাতন ডাক্তার বলেন, বলিস কি রে, এতটা পথ হেঁটে এলি, বাড়িতে চল, কিছু খাওয়া দাওয়া করে যা। তখন আব্দুর রহিম বলে, না কাকা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অন্য আরেকদিন এসে কাকির হাতের রান্না খেয়ে যাও, কাকিকে আমার নমস্কার জানাবেন, আজকে আমি চলে যাই। যেহেতু সনাতন ডাক্তার দেখলেন যে আব্দুর রহিম যেতেই চাচ্ছে না, তো উনিও খুব বেশি জোর করলেন না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাকেও ফিরতে হবে। তো যদিও সনাতন ডাক্তার বলেছেন যে রাতটা তার বাড়িতে থেকে যেতে, কিন্তু আব্দুর রহিম বলেছিল যে পরের দিন তার জরুরি কাজ আছে, দোকানে আসবে না। এই জন্য উনিও আসলে তাকে আর আটকাননি। উনি বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে এসে এই ঘটনা খুলে বলেন সবাইকে। তো যাই হোক,
ঘটনাটির একদম সমাপ্তির দিকে চলে এসেছি, কিন্তু আরো একটি বিষয় বাকি রয়েছে প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে, পরের দিন উনি দোকানে গিয়ে অবাক হয়ে যান। দেখেন যে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে, কারণ দোকানের চাবি দুটো, একটা হচ্ছে সনাতন ডাক্তারের কাছেও থাকে, আর একটা চাবি আব্দুর রহিমের কাছেও থাকে। দেখেন আব্দুর রহিম দোকান খুলে বসে আছে সকালবেলা। বলবেন, কি রে আব্দুর রহিম, তুই যাস নাই? তোর না আজকে কাজ আছে? আব্দুর রহিম তো বলে যে, কই, আমার কাজ আছে, আমি কখন বললাম? বলে, কেন, তুই না কালকে রাত্রে আমাকে এগিয়ে দিলি বাসা পর্যন্ত, তারপর আমার কাছে চাবি দিলি, বললি যে তুই আজকে দোকানে আসতে পারবি না। বলে, কই কাকা, না তো, আমি তো আপনার দেরি দেখে দোকান বন্ধ করে চলে গেছি, আর দোকানের ডুপ্লিকেট চাবি তো দোকানের মধ্যেই ছিল। পরে আমি এসে দেখি যে দোকানের চাবি দোকানের মধ্যে নেই। আমি ভাবলাম যে কি হলো, আমি কি হারিয়ে ফেললাম কিনা। এখন দেখি যে আপনি বলছেন যে আপনার কাছে চাবি। আব্দুর রহিম অবাক হয়, চাবিটা ওনার কাছে কিভাবে গেল। আর সনাতন ডাক্তার অবাক হন, যদি আব্দুর রহিম কালকে দোকান বন্ধ করে সে বাড়িতেই চলে গিয়ে থাকে, তাহলে রাতের বেলা কে আমাকে এগিয়ে দিল, কে আমাকে সঙ্গ দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, আমার সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল, কার উপস্থিতিতে আমি প্রাণের রক্ষা পেলাম। প্রিয় লিসেনার্স, কি হতে পারে? আমার গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানায়। তবে হাই স্কুলে পড়াকালীন সময়ে কয়েক বছর খালার বাড়িতে ছিলাম, সেখান থেকেই পড়াশোনা করতাম। আমার খালার বাড়ি সাতক্ষীরা জেলার লাবসা গ্রামে। আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা ওই এলাকাতেই ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা অত্র এলাকার ছোট বড় সবাই জানে। ঘটনাটা মূলত একটা পুরনো বাড়িকে নিয়ে। তো আমি সোজা ঘটনাতে চলে যাচ্ছি। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। স্কুলে যেতে আসতে রাস্তার ধারে একটা বাড়ি পড়তো, যেটা দেখলে মনে হতো বাড়িটা যেন 100 বছর পুরনো, খুবই জরাজীর্ণ অবস্থা। তখনও অবধি আমি এই বাড়ির কাহিনী জানতাম না। 3 তলা একটা বাড়ি, জায়গাটা জায়গায় জায়গায় ইট খুলে পড়ছে। আশেপাশের এলাকাটাও অনেক নীরব, মানুষজন এদিকে খুব একটা আসে না। রাস্তার বাম পাশে বড় বড় গাছপালার ভেতরে বাড়িটা দাঁড়িয়ে আছে, উল্টো পাশে একটা বড় পুকুর। তখন শীতের সময়। একদিন আমি আমার ক্লোজ ফ্রেন্ডদেরকে বললাম রাতের বেলা খেজুর গাছ থেকে রস চুরি করে নিয়ে ওই বাড়িতে বসে ক্ষীর রান্না করে খাবো। আমার কথা শুনে ওরা কিছুক্ষণ হাসলো, তারপর আমাকে আড়াল করে নিজেদের মধ্যে একটা আলোচনা করলো, আর আমাকে বলল, ঠিক আছে, তুই তাহলে ঠিক রাত 12টার পরে এই বাড়ির পেছনে বাগানে এসে দাঁড়াস, আমরাও আসব। আমি ওদের কথায় রাজি হয়ে গেলাম। তারপর বাড়ি ফিরে আসলাম। সে রাতে আর আমার তেমন ঘুম হলো না। কথা মতো 12টার পরে একটা টর্চ লাইট নিয়ে গায়ে চাদর জড়িয়ে আমি বেরিয়ে পড়লাম সেই পুরনো ভাঙাচোরা বাড়িটার উদ্দেশ্যে। চারিদিকে কুয়াশায় ঢাকা। কোনো মতে সেই বাড়ির পেছনের বাগানে আমি পৌঁছে গেলাম, কিন্তু ওদের কারো দেখা পেলাম না, অর্থাৎ তার কোনো বন্ধুকে তিনি সেখানে দেখলেন না। তখন আমাদের কারোরই ব্যক্তিগত কোনো ফোন নেই, তাই ভাবলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যদি ওরা আসে নাকি। না আসলে আমি বাড়ি ফিরে যাব। শীতের সময় বাইরে অনেক ঠান্ডা লাগছিল, এজন্য আমি সেই বাড়ির ভেতরে ঢুকে এসে বসে রইলাম, ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। বেশ অনেকক্ষণ কেটে যাবার পরেও ওরা এলো না কেউ। আমি তখন ভাবছি যে চলে যাব, ঠিক এমন সময় একটা শব্দ শুনতে পেলাম, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ। শব্দটা আসছিল উপরের তলা থেকে। আমি কিছুটা শিউরে উঠলাম, এখানে তো কোনো বাচ্চার থাকার কথা না। আমি তখন আর সাহস দেখালাম না। আমি চুপচাপ বাড়িটা থেকে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে উপরের দিকে তাকাতেই দেখলাম 3 তলার একটা ঘর থেকে আলো আসছে, সেই সাথে বাচ্চার কান্নার আওয়াজও।
আমি কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই পেছনের বাগান থেকে একটা শেয়ালের ডাক দিয়ে ওঠে, আর সাথে সাথে 3 তলার সেই ঘরের জানালা দিয়ে একটা মুখ বাইরে বেরিয়ে এলো। আমি দেখলাম একজন মাঝবয়সী মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে জানালা দিয়ে বাইরের বাগানের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড রকম ভয় পাথর হয়ে যাই। ভয়ে একটা আর্তচিৎকার বেরিয়ে আসে আমার মুখ থেকে। আর তখনই সেই মহিলাটা আমার দিকে ঘুরে তাকায়। তার মুখের দিকে তাকাতেই দেখলাম তার পুরো চেহারাটা যেন রক্তশূন্য। সে মুখে কোনো ভাবভঙ্গি নেই, শূন্য দৃষ্টিতে যেন একটা লাশ আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পরে আমি এক দৌড়ে সেখান থেকে পালিয়ে আসি। পরদিন বন্ধুদেরকে অনেক বকাঝকা করি ওরা না আসার জন্য। ওরা আমাকে অবাক করে দিয়ে বলে, তুই কি সত্যিই রাতে গেছিলি ওই বাড়িতে? তুই জানিস না ওই বাড়ির গল্প? আমি বললাম, কোন গল্প? ওরা তখন বলে, আমরা মনে করেছিলাম যে তুই মনে হয় মজা করছিস, কেননা রাতের বেলা ওই বাড়ির ধারে কাছে যাওয়ার কথাও কেউ ভাবতে পারে না। আমি তখন ওদেরকে গত রাতে দেখা সেই জিনিসটার কথা বলি। ওরা তখন ভীত কণ্ঠে বলে, ঠিক এই কারণেই আমরা কেউ আসিনি, ওই বাড়িটা অভিশপ্ত। আমি তখন তাদের কাছে কারণটা জিজ্ঞেস করলে তারা আমাকে ওই বাড়ির ইতিহাসটা জানায়। অনেক বছর আগে একজন ধনী লোক এখানে এই বাড়িটা বানায়। তার বউ আর ছোট শিশু বাচ্চা নিয়ে তিনি সুখেই ছিলেন, কিন্তু হঠাৎ একদিন তার বাচ্চাটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। এরপর ওই মহিলা পাগল প্রায় হয়ে যান এবং ভদ্রলোকও অনেক ভেঙে পড়েন, কেননা প্রায় সময়ই তাদের ছোট শিশু বাচ্চাকে তার বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে দেখতেন। অর্থাৎ তখন কিন্তু সেই শিশু বাচ্চা ইহলোক ছেড়ে গেছে, অর্থাৎ সিঁড়ি থেকে পড়ে মারা যাবার পরে সেই ভদ্রলোক অনেকটা ভেঙে পড়লেন। তার স্ত্রী প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিলেন এবং তখন তারা দেখতেন যে সেই শিশু বাচ্চা তাদের বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে। মাঝে মাঝে ভদ্রলোক বাইরে থেকে ফিরে এসে দেখতেন তার মৃত বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে তার স্ত্রী। সে কিছু বলতে গেলেই চোখ মোটা মোটা করে তার দিকেই তাকিয়ে থাকতো সেই বাচ্চাটা, অর্থাৎ এটা কোনো অশরীরই হবে। একবার রাতের বেলা তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ তার কাছে মনে হলো কিছু একটা যেন তার গলা চেপে ধরেছে। চোখ খুলে তাকাতেই দেখেন তার ছোট বাচ্চা রক্তলাল চোখ নিয়ে তার গলা চেপে ধরে আছে। এই ঘটনার পর তিনি তার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে অন্য জায়গায় চলে যান। কিন্তু ওনারা চলে যাবার পর গ্রামের মানুষজন অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করে। রাতের বেলা যখন মানুষ ওই রাস্তা দিয়ে ফিরত তখন শুনতে পেত বাড়ির ভেতর থেকে ভেসে আসছে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ, আর সেই সাথে একজন মহিলার কণ্ঠস্বর, যে সেই বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে। অনেকে দেখতেন বাড়ির মধ্যে আলো জ্বলছে এবং সেই আলোতে দুজন মানুষের ছায়ার হাঁটা চলাও বোঝা যেত। ওদিকে বাড়িটার উল্টো পাশে সেই বড় পুকুরে কেউ সন্ধ্যার পরে এলে তাকে পানির নিচ থেকে কেউ একজন টেনে নিয়ে যেত, পরে আর খুঁজে পাওয়া যেত না। এরকম কয়েকজন সেখানে প্রাণ হারিয়েছেন। এছাড়াও ওই পুকুরের আরো ইতিহাস আছে। এখানে অমাবস্যা পূর্ণিমার রাতে একটা সোনার নৌকা ভেসে উঠত এবং তার মধ্যে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র থাকত, আর সবগুলোই সোনার। তবে কেউ সেগুলো নিতে পারত না। আবার মাঝে মাঝে মানুষ দেখত পানির তলা থেকে বিশাল বড় একটা চোখ উপরের দিকে তাকিয়ে আছে, যেন অলৌকিক কোনো প্রাণী। এইসব ঘটনার পর গ্রামের মানুষ ওইদিকে যাওয়াটা একেবারে কমিয়ে দেয়। আজও সেই পুরনো বাড়িটা সেইভাবেই দাঁড়িয়ে আছে। যদি কখনো সাতক্ষীরা আসেন তবে দেখে আসবেন লাপসা গ্রামের পুরনো অভিশপ্ত সেই বাড়িটা। রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি সিরাজ লালমনিরহাট থেকে বলতেছি। আশা করি আজকে আমি যে ঘটনাটি বলবো এই ঘটনাটি প্রত্যেকটা অডিয়েন্সের কাছে ভালো লাগবে এবং আশা করি আপনার কাছেও ভালো লাগবে। তাই আপনার কাছে রিকোয়েস্ট করব এই ঘটনাটি আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করবেন, তাহলে আমি অনেক খুশি হব। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের এক চাচার সাথে।
আমার ওই চাচার পেশা ছিলেন মাছ ধরিয়ে বিক্রি করে ওনার সংসার চালানো। উনি নিয়মিত মাছ ধরে বিক্রি করতেন এবং কিছুটা খাইতেন। মাছ বিক্রি করে যে টাকা পাইতেন সেগুলো দিয়ে উনি ওনার সংসার চালাতেন। ওনার একটা মেয়ে একটা ছেলে, তো আর ওনার ওয়াইফ, ওনারা এই 4 জন মিলে ওনার সংসার চালাচ্ছেন। প্রতিনিয়ত রাত 10টা 11টা 12টা এই সময় করে মাছ ধরতে যাইতেন। তো একদিন বাজার থেকে এসে রাত 12টার দিকে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে গেছিলেন আর কি। তো নদীতে যাওয়ার পর নৌকার মধ্যে উঠলেন। ওঠার পর যেখানে আর কি বেশি মাছ পাওয়া যায় ঠিক সেখানে গেলেন। যার পর ঝাঁকি জালটা পানিতে ফেললেন। তো মাছ ধরার জন্য যখন ওই ঝাঁকি জালটি উপরে ওঠানোর চেষ্টা করে, তখন উনি বুঝতে পায় যে ঝাঁকি জালটি অনেক টান খাচ্ছে। উনি অনেক খুশি, কেননা ঝাঁকি জাল টান খাচ্ছে, তার মানে অনেক হয়তো বা মাছ আটকে গেছে, নয়তো বড় মাছ আটকেছে। তো ঝাঁকি জালটা যখন উনি উপরে ওঠানায়, তো উঠায় নেওয়ার পর দেখতে পায় যে ওখানে কয়েকটি মাছ এবং একটি বাক্স। তো উনি সাহস করে ওই বাক্সটা খুলে দেখতে পায় একটা সোনার আংটি আর একটা বই। তো উনি পাতাগুলো খুলে দেখে যে বইয়ের পাতা একটিও ভেজেনি, বইটা কোনোভাবেই ভেজেনি। তখন ওনার মধ্যে ভয় শুরু হয় যে আংটি আছে এবার, এবং এর সাথে একটি বইয়ের মধ্যে কোনো ভেজে নাই এত পানির মধ্যে, এটা কিভাবে সম্ভব। তো উনি সবকিছু ফালা রাখে, জালটি আর আংটিটা নিয়ে উনি কিনারায় আসলেন। ওঠার পর বাড়িতে আসলেন। আসার পর কাউকে কিছু না বলে উনি ঘুমায় পড়লেন। ঘুম থেকে ওঠার পর উনি দেখলেন যে ওনার আংটিটা ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পেলেন যে আংটিটা যেখানে রাখছে ঠিক সেখানেই আছে। তো আংটিটা দেখার পর উনি ভাবতে শুরু করলেন যে এখন এই আংটিটা কি করবে। উনি যদি ব্যবহার করে তাহলে গ্রামের মানুষ বিশ্বাস করবে না যে উনি নদীর মধ্যে পাইছে, কেননা ওনার কাছে এতটা সামর্থ্য নাই যে উনি সোনার আংটি কিনবে, আর উনি নদীর মধ্যে পাবে এটাও কেউ বিশ্বাস করবে না। তো উনি সিদ্ধান্ত নিলেন যে আংটিটা বিক্রি করে টাকা নেবেন। তো উনি সোনার আংটি যেখানে আর কি বিক্রি করা যায় আংটির দোকানে, ওখানে গেল, স্বর্ণর দোকানে আর কি। স্বর্ণর দোকানে যাওয়ার পর ওনাদের কাছে আংটিটা বিক্রি করে দিল। তো বিক্রি করে দেওয়ার পর উনি বাড়িতে আসলো। আসার পর 2-3 দিন ওনার দিন ভালোই কাটলো, অনেকগুলো টাকা পেয়েছে। তো তারপরে একদিন হঠাৎ করে ওনার স্বপ্ন দেখায়, আংটি দে নয়তো জীবন দে, নয়তো তোর ছেলের জীবন দে, যে কোনো একজনের জীবন চাচ্ছে। তো উনি রাতের মধ্যে ঘুম হঠাৎ করে ভেঙে গেল। ঘুম থেকে উঠে ওনার বলতেছে যে আমি কি স্বপ্ন দেখলাম। তখন বিষয়টা আর কি ওনার ওয়াইফের সঙ্গে শেয়ার করে। তো উনি অপেক্ষায় ছিলেন যে কখন সকাল হয়। সকাল হওয়ার সময় উনি ওই কবিরাজের কাছে যাবেন। তো সকাল হইল, কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে সবকিছু খুলে বলল। তো কবিরাজ বলল ঠিক আছে, আমি কিছু তাবিজ ঝাড়ফুঁক করে দিচ্ছি, সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু না, কোনোভাবেই ওই চাচার এই সমস্যা দূর হয়ে গেল না। উনি যত দিন যাচ্ছে ততই ওনাকে নাকি স্বপ্ন দেখায় এবং উনি অসুস্থ হওয়া শুরু হয়। আর উনি রাজিও হন না যে কার জীবন দেবে, একটা যে জীবন দিতে হবে সেটা উনি রাজি হচ্ছিলেন না। তো যতই দিন যায় ততই উনি অসুস্থ হয়। তারপর উনি ওই কবিরাজ বাদ দিয়ে আরেকটি কবিরাজের কাছে যায়। ওই কবিরাজ তখন বলে যে আপনি এত লেট করে আসলেন কেন, আর আসলেন যেহেতু তাহলে আমি এটা সমাধান করার চেষ্টা করতেছি। তো উনিও কিছু টাকা খাইলো এবং ঝাড়ফুঁক তাবিজ করলো। তারপর উনি বলে যে এর থেকে সোজা একটা সমাধান হবে, আপনি যে আংটিটা বিক্রি করে দিয়েছেন সেই আংটিটা ফেরত নিয়ে আসেন। তো উনি দ্রুত সেই
স্বর্ণের দোকানে ফিরে যায়, যে ওইখানে জিজ্ঞেস করে যে আংটিটা আছে কিনা। তো উনি যখন যাওয়ার পর দেখতে পায় যে আংটিটা আর ওখানে নাই, ওনারা আরেক জায়গায় বিক্রি করে দিয়েছে। তো উনি অনেক চেষ্টা করেছেন আংটিটা ফেরত নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ওটা আর পাইল না। তো এখন কি করবে? বাড়ি আসার পর উনি ওই অনেক চিন্তে যে এখন কি করবে। আবারও ওই কবিরাজের কাছে যায়। উনি বলে, যেহেতু আপনারা অনেক গরিব মানুষ, এইগুলো কাজ করতে তো অনেক টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার পক্ষ থেকে আপনাকে সাহায্য করব। তখন ওই কবিরাজটা ওনার গলার মধ্যে একটা তাবিজ বেঁধে দেয় এবং আরও 4টি তাবিজ দেয় ওনার বাড়ির চারপাশে দেওয়ার জন্য। আর ওনাকে একটা শর্ত দেওয়া হলো যে আপনি আর কখনো মাছ ধরতে যাবেন না, যদি যান তাহলে কিন্তু ক্ষতি হইতে পারে। তো উনি কথা শুনে বাড়িতে এসে বাড়ির চারিপাশে 4টা তাবিজ কোথায় দিল, ওনার গলায় একটা তাবিজ বেঁধে দিল। তো তারপর থেকে ওনার কাছে আর কোনো স্বপ্ন দেখায় না, কিন্তু ওনার জীবন কিভাবে চালাবে তো এই চিন্তায় উনি বাঁচেন না। প্রায় 1 মাস কেটে যায়, 1.5 মাস কেটে যায়, উনি মাছ ধরতে যান না। উনি ভাবছিলেন যেহেতু 1.5-2 মাস হয়ে যাচ্ছে প্রায়, এখনো তো কোনো স্বপ্ন দেখি নেই, আর কোনো সমস্যা হয়নি, আর মনে হয় হবে না। তো উনি মাছ ধরতে গেলেন আবারও রাত 11টার দিকে। তো মাছ ধরতে গিয়ে উনি নৌকে নিয়ে আবারও সেই জায়গায় গেলেন, যার পর যেখানে মাছ পাওয়া যায় সেখানে মাছ ধরলেন। উনি এতটা মাছ ধরেছেন বলার মতো না। তো উনি অনেক মাছ ধরার পর উনি মনে মনে বলতেছেন যে অনেক তো মাছ ধরলাম, এখন বাড়িতে যাই, এগুলোই হবে। উনি অনেক খুশি নিয়ে নদীর কিনারায় আসলেন। যখন উনি মাছগুলো নিয়ে বাড়িতে আসবেন তখন দেখে ওই নৌকার মধ্যে মাছ নাই। এটা কিভাবে সম্ভব? এতগুলো মাছ ধরলো, মাছ নাই। তো উনি ওই ভয়ে সবকিছু ফালাইয়া আবারও দ্রুত বাড়িতে আসে। আসার পর বিষয়টা শেয়ার করে ওনার ওয়াইফ তখন এই মানা করে যে আর কখনো যেন মাছ ধরতে না যায়। তখন থেকে উনি আর কি কৃষি কাজ করেন, অন্যদের যে কাজ করে দেয়া লাগে, যে দিন হাজিরা টাকা পায়, উনি ওই কাজ শুরু করেন। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ওনার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আরও ঘটনা পাঠাই দেব। আর আমার ফোন নাম্বারটা দিলাম, অবশ্যই যোগাযোগ করবেন, ফোন দিবেন, যাতে আমি আপনাকে আরও ঘটনা পাঠাতে পারি যদি আপনার এই ঘটনাটি ভালো লেগে থাকে। তো আজকে এইখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটাও জাহিদ ভাইয়ের ঘটনা। এই ঘটনা 4 বছর আগের একজন ভদ্রলোকের। বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি জব করতেন এবং তার নাম ছিল টুটুল। তো ভদ্রলোক ট্রান্সফার হয়েছে কোনো একটা এলাকায় থেকে ঢাকায় তাদের কোম্পানির মূল অফিসে চলে আসেন। তো তার পরিবারে ছিল 1 বছর বয়সী একটা শিশু এবং তার স্ত্রী। মালিবাগের কোনো একটা এলাকায় তিনি থাকতেন এবং ঘটনা শুরু হয় একদিন রাতে। তিনি একদিন গাড়িতে তার বাসায় উদ্দেশ্যে যাচ্ছিলেন, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন সময় আনুমানিক রাত 1টা কি 1:30 হবে। টুটুল সাহেবের মনে হলো প্রায় 30-60 কিলোমিটারের আশপাশের স্পিডে গাড়ি চালাচ্ছেন তিনি কুড়িল বিশ্ব রোডে। প্রথমে তিনি খেয়াল করলেন গাড়িটা ভারী ভারী লাগছে, যেন ভারী কিছু তার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তিনি স্পিড বাড়িয়ে চলছিলেন। তিনি খেয়াল করলেন সাইড গ্লাসে দেখা যাচ্ছে গাড়ির কেউ পেছনে দৌড়াচ্ছে। দ্বিতীয়বার তিনি তাকিয়ে দেখেন, কিছু দেখলেন না। কিছু মিনিট পর তিনি লক্ষ্য করলেন গাড়ি 70+ স্পিডে চলছে, কিন্তু তার পথ যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে না, অনেকটা রিকশার গতিতে চলছে। হঠাৎ তিনি ধূপ করে তার চলন্ত গাড়ির ছাদে কিছু পড়ার শব্দ পেলেন এবং কয়েক সেকেন্ড পর থেকে গাড়িটা ভীষণভাবে কেঁপে উঠতে লাগলো। তিনি স্পষ্ট শুনতে পেলেন কর্কশ ভয়ানক কণ্ঠে, এই গাড়ি থামা। তিনি গাড়ি ব্রেক করতে যেয়ে দেখলেন গাড়িটা ব্রেক নিচ্ছে না এবং গাড়িটা অসম্ভবভাবে কাঁপছে। পুরো গাড়ির চারিপাশে যদি হাত দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক সেরকম শব্দ হতে লাগলো এবং গাড়িটার ছাদে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দ হতে লাগলো। তিনি শব্দ করে দোয়া দুরুদ পড়তে লাগলেন এবং কিছুক্ষণ এভাবে চলার পর তার গাড়িটা থেমে যায় এবং গাড়ির ভেতরে ধোঁয়া বেরোতে শুরু করে। তিনি গাড়ির দরজা খুলতে যেয়ে দেখলেন দরজার লক কোনোভাবেই খোলা যাচ্ছে না এবং খোলার না কারণে ধোঁয়ার পরিমাণ বেশি হয়তো তিনি দরজা জানালা ভেঙে বেরিয়ে আসেন।
তিনি বের হওয়ার পর নিজ কানে শুনতে পান একটা ভয়ঙ্কর ধরনের হাসি বাতাসে ভেসে আসছে। দেখতে পেলেন রাস্তার অন্যদিকে গাছের ছায়া অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে দেখা না গেলেও তিনি বুঝতে পারলেন সেই অন্ধকারে দাঁড়িয়ে যে ছিল সে হাসছিল এবং হুবহু তার মতোই দেখতে। তিনি গাড়িটার কাছে যেয়ে দেখেন কোনো ধোঁয়া নেই, কিছুই নেই, গাড়ি একদম ঠিক। সে সময় তার স্ত্রী তাকে ফোন দেয়। উপরে তার স্ত্রী ঠিক মতো কথা বলতে পারছিল না। উনি শুনতে পাচ্ছিলেন তার স্ত্রী কাশছিলেন, এমন কাঁদছিলেন, এমন অবস্থা যেন কাশিটা জোর করে করানো হচ্ছে তাকে। তিনি আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি চালানো শুরু করেন এবং এক সময় বাসায় পৌঁছে যান। যে দেখতে পান তার স্ত্রী তার সন্তানকে জড়িয়ে ধরে বাড়িওয়ালার ঘরে বসে আছেন, একদম ভীত সন্ত্রস্ত অবস্থায়। তাকে শান্ত করার পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন তার স্ত্রী বলে তখন একটা বিষের মতো হবে সময় গেটে টোকা পড়ে, উনি যে কাউকে দেখতে পায় না। তারপর আরেকটা টোকা পড়ে, এবার শব্দটা আসে কিচেনের গেট থেকে। তিনি সেখানে যে দাঁড়ানোর পর শব্দটা আসে তার চোখের সামনে বাথরুমের দরজা থেকে, এবং দরজাটা ধীরে ধীরে খুলছিল। ধীরে ধীরে দরজা খোলার যে শব্দটা কবজায় হয় তেমন শব্দ হলো। উনি ভয় পেয়ে গেলেন এবং তখনই বাথরুম থেকে খুবই কালো একটা ছায়া এসে ওনার গলা চেপে ধরে। উনি দেখতে পাচ্ছিলেন সেই ছায়াটা হুবহু ওনার মতো দেখতে। সেই ছায়াটা তাকে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ঘরে যে ঘরে বাচ্চাটা ঘুমোচ্ছিল সেই ঘরের দিকে ছায়াটা ছুটে যায় এবং উনি শুনতে পান তার বাচ্চা কেঁদে উঠেছে। তিনি ভয়ে দ্রুত সেই ঘরে যান এবং দেখতে পান তার মতো করে একজন দেখতে আরেকজনের কোলে তার সন্তান। সেই ছায়াটা কত বড়, কত বীভৎস, জিভ বের করে তার বাচ্চাটার শরীর চাটছে। এমন হঠাৎ করেই যেন তার মাড়িটা খুলে যে খুব বড় রকমের মুখে পরিণত হয়। সেই ছায়াটা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বাচ্চাটার মাথাটা তার মুখে ঢুকিয়ে ফেলে। তা দেখে তিনি চিৎকারে দৌড়ে সেখানে যায়, সেই ছায়ার মুখ থেকে তার বাচ্চাকে প্রাণপণে টেনে বের করে সেই ঘর থেকে ছুটে বেরিয়ে যান। বাড়িওয়ালার দরজায় এসে পড়ে যান তিনি। পরে বাড়িওয়ালা তাকে উদ্ধার করে নিয়ে তার ঘরে যেয়ে বসান। সেই ছায়ামূর্তিটার চারটা কামড়ের দাগও তার সন্তানের মাথার পেছনে পাওয়া যায়। এই সবকিছু শুনে টুটুল সাহেব ভয় পেয়ে যান, কেননা তার সাথেও একটা ঘটনা ঘটেছে, কিন্তু তিনি সেই কথা তাদেরকে বলেননি, বললে তারা ভয় পেয়ে যেতে পারেন। সেই রাতে সেই বাসায় তার স্ত্রী থাকতে না চাওয়ায় সেখানে না রেখে টুটুল সাহেব তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায় পুরো পরিবার। তিনি সেদিন একজন হুজুরের কাছে যান, দেরি না করে সমস্ত কথা বলেন। হুজুর বলেন যেহেতু রাতে ওই বিশ্ব রোড দিয়ে গেছেন, এলাকাটা তো ভালো না, তাই হয়তো পিচাস না হলে বদজিন তার ক্ষতি করতে চেয়েছিল, পারে নাই দেখে আপনি বাসায় এসে ভয় দেখাইছে। তাই সেই হুজুরকে একটা তাবিজ দিয়ে বলে কিছুদিনের জন্য নেন, এটা কিছু নিয়ম পালন করতে হবে, এগুলি পালন করেন। এরপর বেশ কিছুদিন আর সমস্যা হয়নি, কিন্তু তারা এরপর থেকে প্রতিদিন স্বপ্ন দেখতে লাগলেন। তারা দুজনই একই রকম স্বপ্ন দেখতে লাগলেন। কখনো দেখছিলেন তারা ময়লা খাচ্ছেন, কখনো দেখতেন তারা নিজেরাই তার শিশুর মাথা কেটে নিয়ে হাতে নিয়ে বসে আছে। অনেক বিভৎস স্বপ্ন দেখতেন। এর মধ্যে টুটুল সাহেব তার পারিবারিক এক অনুষ্ঠানের কারণে স্ত্রীকে এবং সন্তানকে গ্রামের বাড়িতে দিয়ে আবার ঢাকায় ফেরত আসেন, কারণ তার যেহেতু কাজ আছে তাই তিনি গ্রামের বাড়িতে থাকতে পারছিলেন না। সেদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন, মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখতে পান তার সমস্ত বিছানা পানিতে ভেজা। তিনি আলো জ্বালিয়ে বিছানা থেকে নেমে দেখতে পান সেই ঘরের মেঝেও পানি। তিনি শুনতে পেলেন তার বিছানায় শব্দ হচ্ছে। পেছনে ঘুরে তিনি তাকিয়ে দেখেন তার বিছানায় তিনি শুয়ে আছেন। কি ব্যাপার? তার মতো আরেকজন মানুষ শুয়ে আছেন বিছানায়। তার বুকের উপর মোটা লম্বা চুলওয়ালা একটা মহিলা তার গলা চেপে ধরে আছে এবং তিনি সেখানে কাতরাচ্ছেন। সেই মহিলা তার দিকে তাকায়, তার খুব ভয়ঙ্কর ভাবে তাকায়। চুল দিয়ে তার মুখ ঢাকা ছিল। একটা হাসি দেয় সেই মহিলা। তা দেখে তিনি বেহুশ হয়ে যান ভয় পেয়ে। এরপর তার ঘুম ভেঙে গেলে তিনি নিজেকেই তার বিছানাতেই আবিষ্কার করেন। সবকিছু ঠিকই ছিল। রাতে তিনি যা দেখেছেন, বিছানা ভেজা, ফ্লোরে পানি, এখন কিছুই নেই, সবকিছু ঠিক। তিনি পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন এই বাসায় কোনো সমস্যা আছে। এমনকি উনি আশেপাশে খোঁজ খবর নেন, কিন্তু সবাই তাকে বলে না, বাসায় তো কোনো সমস্যা ছিল না। তিনি চিন্তা করলেন বাসা ছেড়ে অন্য বাসায় উঠবেন। তার একদিন পর রাতে তিনি ঘুমিয়েছিলেন। যেহেতু তার স্ত্রী গ্রামে গিয়েছেন পারিবারিক একটা অনুষ্ঠানে যোগ দিতে, তাই তিনি একাই ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে যায় একটা মেয়ের কণ্ঠের ডাক শুনে, মণি ভাইয়া, মণি ভাইয়া। তিনি উঠে বসেন। তিনি আবারও শুনতে পান, মণি ভাইয়া, মণি ভাইয়া, আমাকে একটু বাসায় নিয়ে আয় না ভাইয়া, ভাইয়া এখানে একা খুব ভয় পাচ্ছি। ভাইয়া ভাইয়া বলে ডেকে যাচ্ছিল। এই কণ্ঠস্বর শুনে তিনি ঘাবড়ে যান। লাইট জ্বালাতে গিয়ে দেখেন লাইট জ্বলছে না।
তার ঘরে দরজা খোলাই ছিল। তিনি আবছা অন্ধকারে দেখছিলেন মোটা দেহের একজন মানুষ ফ্লোরে 2 হাত দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে, মানে ওই যে যারা হাঁটতে পারে না, যারা অনেক ফকিরকে দেখা যায় যে টেনে হিঁচড়ে নিজেদেরকে নিয়ে আসে, ঠিক তেমনি টেনে হিঁচড়ে নিজেকে তার দিকে নিয়ে আসছিল। এমন মনে হলো যেন হচ্ছে হাঁটা চলা করতে পারে না। তিনি কি করবেন বুঝে পারছিলেন না। আর তখনই তিনি বুঝতে পারলেন ঘরের ফ্লোরে পানি চলে এসেছে এবং দ্রুতই পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি জেগে আছেন নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেখলেন সেই মোটা মানুষটা ধীরে ধীরে সেই ঘরের ভেতরে পানিতে তলিয়ে যাচ্ছে এবং এক হাত দিয়ে সাহায্য চাইছিল, বলছিল, মনি ভাই আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আর ঠিক তখন তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গেলেন, কিন্তু পিছন থেকে অদ্ভুত কালো গোল চেহারার একটা কিছু তাকে জড়িয়ে ধরে। তিনি ফ্লোরে পড়ে যান এবং সেই গোল চেহারার কালো প্রাণীটা তার বুকের উপর উঠে পড়ে এবং তার গলা চেপে ধরে। সেই প্রাণীটা বড় জিভ বের করে টুটুল সাহেবের চেহারার সামনে সাপের ন্যায় ফোঁস করতে লাগে। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো সকালের আলোতে তার জ্ঞান ফেরে এবং তার বাবাকে তিনি ফোন দেন এবং বলেন, বাবা যা যা হয়েছে তিনি সবকিছু তার বাবাকে বলেন। তিনি বললেন, আব্বা আমি যা মিনিকে দেখেছি বারবার, মিনি ঠিক আছে কিনা দেখেন তো একটু। মূলত তিনি যাকে দেখেছেন রাতে হামাগুড়ি দিয়ে তাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে, সেটা তার ছোট বোন মিনি, যার বিয়ে ঠিক হয়েছে এবং সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তার স্ত্রীকে তিনি বাড়িতে দিয়ে এসেছিলেন। এই টুটুল সাহেবও নিজেও কিছুদিন পর যাবেন বিয়েতে। তার কথা শুনে তার বাবা তাকে ফিরে আসতে বলেন। তো টুটুল সাহেব বাবার কথা শুনে তাদের গ্রামের ইমামকে টুটুল সাহেবের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো তার বাবা তাদের গ্রামের ইমামকে বলেন। ইমাম বলেন, আপনার তো জমি জমা নিয়ে ঝামেলা আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, ওরা কি কোনো কুফরি কারাম করলো কিনা, আপনি আমার ওস্তাদের কাছে যান, ওনার কাছে জিন আছে, উনি আপনাকে সঠিক খবর দিতে পারবেন। এদিকে টুটুল সাহেব গ্রামের বাড়ি ফিরে আসেন। বিয়ের প্রায় 4 দিন তখনও বাকি। টুটুল সাহেবের বাবা খুলনায় যান তার গ্রামের ইমামের ওস্তাদের কাছে ঘটনা বলার জন্য। সব শুনে সে ওস্তাদ বলেন, আসর বসাবো, জিন আসবে, তাকে জিজ্ঞেস করে জানতে হবে। সেদিন সন্ধ্যার পর সেই ওস্তাদ জিন হাজির করতে জানতে চান কি সমস্যা হয়েছে, ওনাদের একটু দেখাও আর সলিউশন দাও। সেই জিন কিছুক্ষণ পরে ফিরে আসবে বলে চলে যায়। এসে সে বলতে শুরু করে টুটুলের উপর ঘোর বিপদ আসন্ন, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, হয়তো হয়েই গেছে। টুটুলরা জানতে চান কি ক্ষতি আর কে করতে চাইছে সেই ক্ষতি। সে জিন বলে, জমি দখল নিয়ে তোমরা ঝগড়া করেছিলা, ওরাই করেছে। তোমার পরিবারকে শেষ করে দিতে পিশাচিনী ডেকে নিয়ে এসেছে। তোমার এই ছেলে, তার শিশু আর তোমার মায়ের উপর তার নজর। দিন পর অমাবস্যার তিথি আসবে, সেদিন তার পূর্ণ শক্তি লাভ করবে। তোমাদের জানের উপর বিপদ, তোমাদের জানের উপর দিয়ে তোমাদের এখন অবস্থা ভালো না, তোমাদের বিপদ আছে এবং আরো কিছু কথা সেই জিন বলে। পরে সেই জিনের কাছে সাহায্য চাইলে 16টা তাবিজ দেয়। টুটুলদের পরিবারদের নাতি নাতনি মিলিয়ে এই 16 জনকে 16টা তাবিজ দেওয়া হয়। বলে দেয় কোনোভাবে যেন এই তাবিজ যেন না সরে এবং না খোলা হয়। যদি তাবিজ একবারের জন্য সরে যায় তবে ওই পিশাচিনী তাকে ক্ষতি করে ফেলবে, যার তাবিজের শরীরে থাকবে না। তো তারা সেখান থেকে ফিরে আসেন সবাইকে কিছু না বলে, শুধু তাবিজ দিয়ে বলে, এই তাবিজ একটা জায়গা থেকে আনা হয়েছে আমাদের ভালোর জন্য, তোমরা সবাই তাবিজ পরে রাখো, খোলা যাবে না, খুলে ফেললে তাবিজ আর কাজ করবে না। এটা বলে সবাইকে তারা তাবিজ পরিয়ে দেয়। এর মধ্যে প্রতিদিন টুটুল সাহেব স্বপ্ন দেখছিলেন। তিনি দেখতেন তার মতোই দেখতে একজন লোক পানির নিচে টেনে নিয়ে গেছে তাকে। তিনি ডুবছেন আর তার কানের মধ্যে পানির যেভাবে শব্দ হয় পানির নিচে গেলে ঠিক সেরকম শব্দ আসছে। আর তাকালে তিনি ঘোলাটে পানি দেখতেন, চারপাশে বালুকণা পাতা চারপাশে ভেসে বেড়াচ্ছে, যেমনটা পুকুরে ডুব দিলে খালি চোখে দেখা যায় ঠিক তেমন দেখাবে। তার মাথার তীব্র যন্ত্রণা হতে থাকে এবং তার নাক দিয়ে পানিতে ঢুকে গেলে যেমন হয় তেমন ফিল হতে থাকতো তার ঘুমের মধ্যে। আর তার কিছু মনে থাকতো না ঘুম থেকে ওঠার পর। তো বিয়ের দিন সকালবেলা তার বোনকে নিয়ে সবাই পুকুরে যায়, তাকে গোসল করাবে। গ্রাম বাংলার কিছু সংস্কৃত তো থাকেই। তো সব মহিলারা মিলে গোসল করছিলেন। হঠাৎ তারা মিনি টুটুলের ছোট বোনকে খুঁজে পাচ্ছিল না। টুটুল এবং তার বাবা ভয় পেয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করা হয়। তারা আতঙ্কিত হয়ে যায়, যেই ভয়টা মনে বারবার আসছিল তা হলো কিছু তার কিছু হলো কিনা সেটা নিয়ে তারা খুব সন্দিহান হয়ে যায়। বাড়ির অনেক লোক মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু তারা নিখোঁজ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পর ওই মিনির ঘরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জাহিদ ভাই নিজেই সেই ছবিটা দেখেছে এবং তার খুব খারাপ লেগেছিল। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই আশায় যদি একটু হলেও দম থাকে ডাক্তার কিছু করতে পারবে, যদি আল্লাহ কিছু করতে পারে। সব আশা মিটে গেল, বিয়ে বাড়িতে মাতম। এমন ঘটনায় সকলেই ভেঙে পড়ে। টুটুলের বাবা তার পরিবারকে টুটুলের সাথে হওয়া সবকিছু এবং খুলনার ওস্তাদ সেই জিনের হুজের সাথে কথা বলার সবকিছু খুলে বলেন।
কিছুদিন পর টুটুলের বড় ভাই এবং তার বাবা পুনরায় সেই ওস্তাদের কাছে যায় জিনের কথা বলতে। সেই জিন তাদের বলে হয়তো ধোকা দিয়ে তাবিজ খুলে ফেলে তোমার মেয়েকে মেরে ফেলেছে। এখন সবাই সাবধানে থাকো, বিশেষ করে টুটুলকে, কারণ ওকে আগে টার্গেট করেছে। ওর ক্ষতি করতে না পেরে তোমার মেয়েকে নিয়ে গেছে। আর তুমি অন্য কাউকে খুঁজো, কারণ আমার এত জোর নেই যে আমি এই পিশাচিনীর সাথে লড়ব। সব কথাই হলো, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না। তা হলো মিনি সবার সাথে গোসল করছিল, কেউ তাকে উপরে উঠতে দেখেনি। আর তার মৃত শরীর সেই ঝুলন্ত ভাবে অবস্থায় পাওয়া গেল ঘরের ভেতরে, গেট লাগানো অবস্থায়। তাহলে মিনি কখন ঘরে গেল? কিছুদিন পর টুটুল সাহেব প্রতিদিন রাতে স্বপ্ন দেখতে লাগলেন তিনি ঘোলা পানিতে ডুবে যাচ্ছেন, আর সেই পানির তলদেশে তার বোন উপর হয়ে ভেসে আছে। এমনভাবে কিছুদিন যাওয়ার পর টুটুল সাহেব আচরণ পরিবর্তন আসতে থাকে। একদম চুপ হয়ে যান তিনি, তাকাতেন না কারোর দিকে, মুখ তুলে খাইয়ে দিলে খেতেন না, না হলে খেতেন, মানে খাইয়ে দিলে খেতেন, না হলে খেতেন না। রাতের বেলা প্রতিদিন বের হয়ে যেতে চাইতেন বাসা থেকে, শুধু বলতেন মিনি আমাকে ডাকে, আমাকে যেতে হবে, আমার বোনটা একা, ও ভয় পাচ্ছে। তার এই অবস্থা দেখে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করা হলে কিছুদিন ভালো থাকে। এরপর 6 মাস কেটে যায়। একদিন টুটুল সাহেবের স্ত্রী রাতে ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানার পাশে মিনি দাঁড়িয়ে আছে। তার শরীরটা ফুলে ফেপে আছে, টপ টপ করে পানি পড়ছে, বোটকা গন্ধ আসছে শরীর থেকে, এবং সেই লোলুপ দৃষ্টিতে তার প্রায় 2 বছর বয়সী বাচ্চাটিকে দেখছে। তার সাথে মিনি রূপী সেই পিশাচের চোখাচোখি হয়, এবং তখনই মিনি রূপী পিশাচটা ওনার হাতে কামড় দিয়ে ফেলে এবং 4 তলার জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। যন্ত্রণায় তিনি কেঁদে উঠলেন। টুটুল সাহেব ঘুম থেকে উঠে আলো জ্বালিয়ে দেখতে পান তার স্ত্রীর ডান হাত রক্তাক্ত এবং একটা আঙ্গুল ঝুলছে। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। দেখা যায় যে ছোট আঙ্গুলটা আছে সেটা পুরাটাই ঝুলে গেছে, এবং রিং ফিঙ্গারটা অলমোস্ট অনেকটু কাটা। তিনি তার শ্বশুর মানে টুটুলের বাবাকে রাতের ঘটনা বলেন। সেদিন তাকে কয়েকটা তাবিজ দেওয়া হয়। সেই ঘটনার পরে কয়েকদিন পর রাতে টুটুল সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান মিনি মানে তার মৃত সেই বোন জিভ বের করে তার বাচ্চা শরীরটাকে কুকুরের মতো জিভ বের করে চাটছে। আর তিনি জেগে উঠায় সেই পিশাচের সাথে তার চোখাচোখি হয়ে যায়। তিনি চিৎকার দিয়ে সেই পিশাচকে সরাতে যাবেন, সেই মুহূর্তে পিশাচটা তার শিশুকে হাতে কামড় দিয়ে ওখান থেকে তার মানে ওই টুটুল সাহেবের উপর হামলা করে, তাকে কামড়াতে থাকে। টুটুল সাহেবের স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি এসব কিছু দেখে অজ্ঞান হয়ে পড়েন। পিশাচটা তার সাথে ধস্তাধস্তির পর সেই পিশাচটা পালিয়ে যায় সেখান থেকে। পরে তিনি বাড়িওয়ালাদের সাহায্য নেন, বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান। বাচ্চার হাতে কুকুরের কামড়ের মতো দাগ পাওয়া যায়। পরে তিনি তার বাড়িওয়ালার সাথে, তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করেন। বাড়িওয়ালার পরামর্শে তিনি ঢাকার বেশ কয়েকজন হুজুরের সাথে যোগাযোগ করেন। তদবির করলে বেশ কিছুদিন সমস্যা হয় না, এরপরে আবার সমস্যা শুরু হয়ে যায়। তার বাচ্চাকে একটা তাবিজ দেওয়া হয়, যার কারণে সেই পিশাচটা তার বাচ্চার কাছে আর আসতো না। কিন্তু 2-3 দিন পর পর মাঝরাতে তাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। তারা জেগে থাকলে দেখতো তাদের ঘরের দরজার সামনে কখনো টুটুলের মতো দেখতে বা কখনো তার স্ত্রীর মতো দেখতে কেউ দাঁড়িয়ে বাচ্চাকে দেখছে মুখ হা করে। তারা দেখতো সেই হা করা মুখ দিয়ে লালা ঝরছে। তারা দোয়া পড়লে সেই পিশাচটা থুতু মেরে সেখান থেকে চলে যেত। অনেক রকমের কাণ্ড ঘটে যেত। তাদের জীবনটা দুর্বিষহ ছিল। বেশ কয়েকবার বোতলে বন্দি করা সত্ত্বেও কোনো ফল পাচ্ছিল না কোনোভাবেই তারা। তো ঘটনা প্রবাহে তাদের সাথে পরিচয় হয় জাহিদ ভাইয়ের। তো জাহিদ ভাইয়ের সাথে ভদ্রলোক দেখা করেন এবং জাহিদ ভাইকে প্রায় 3 ঘন্টা ধরে সবিস্তারে সবকিছু বলেন, যা আসলে লেখা সম্ভব হচ্ছে না। অনেক কিছু তিনি লিখতে পারেননি। তার নাম ঠিকানা বিস্তারিত নিয়ে রাতের বেলা জাহিদ ভাই তার আমির সাহেবকে দেন। আমির সাহেবের প্রথম কথা হলো, এটা তো আদিম যুগ নয়, এখনো ইনসান এতটা নিচে নামতে পারে, এতটা কলুষিত তাদের অন্তর, ফল পেতেই হবে, শাস্তি হবেই। আমি চাই না তোমাকে সব শোনাতে, কিন্তু আমার মতো যাদের কাছে গিয়েছিল তারাও জেনে গিয়েছিল সত্যটা কি। এটা জাহিদ সাহেবের আমির বলছে, কিন্তু তা প্রকাশ করা সম্ভব না সবার পক্ষে। আমিও তোমাকে বলতে চাই না, টুটুলের জেনে লাভ নেই কেন এমন ঘটনা ঘটছে। টুটুলকে বলে দাও, পিশাচ থাকুক বা প্রেত, যেই থাকুক না কেন, আমরা চেষ্টা করব, আল্লাহ যদি চান তবে তারা সরে যাবে। কিন্তু এতটুকু জেনে রাখো, সব শয়তানের মূল কিন্তু টুটুলের বাবা। কোথায়, কেন, কিভাবে, কে, কখন, এগুলোর কিছুই বলবো না আমি। তাকে বলে দাও পিশাচের আসর আছে, সরানোর চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি পিশাচগুলোকে ঘৃণা করি, কেননা আমার দেখা মতো মানুষের জাদু, বান, কুফরি জাতীয় ক্ষতির পেছনে 90%-এর বেশি সময় এরা ইনভলভ থাকে। আমি সচরাচর অবাক, জাহিদ ভাই সচরাচর অবাক হয় না, তাই ওনাকে বেশি প্রশ্ন করলো না। শুধু একবার বলেছিল, একদিন তো জাহিদ ভাই জেনে যেতে পারে তখন। তো জাহিদ ভাই আমির বলে, পারলে হজম করে নিও, না পারলে হজম করে না পারলেও হজম করে নিও। তো জাহিদ ভাই কয়েকদিন পর টুটুল সাহেবের বাসায় যায়। ওনার ঘরে প্রবেশ করার পর জাহিদ ভাই পচা ডিমের গন্ধ পেতে থাকে, যেটা স্বাভাবিকভাবেই কেউ টের পায় না জাহিদ ভাই ছাড়া। এবং তার ঘরের বাথরুম থেকে কেউ জাহিদ ভাইকে দেখছিল, এটা জাহিদ ভাইয়ের মনে হচ্ছিল।
ওনার স্ত্রী এবং সন্তানকে আগেই সে বাসা থেকে সরিয়ে দেওয়া হয়। টুটুল সাহেব তার একটা বন্ধু ছিল সেখানে, তো তাকেও জাহিদ ভাই বাইরে যেতে বলে এবং বলে যে আপনারা সিঁড়ির ঘরে দাঁড়িয়ে থাকেন, ভেতরে ঢুকবেন না। তো জাহিদ ভাই পুরো ঘর অন্ধকার করে দিয়ে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে। উনি এসে সেই পিশাচকে সামনে আসতে কমান্ড করে এবং জাহিদ ভাইয়ের মতো জাহিদ ভাই তার প্রসিডিওর করছিল। অনেক প্রক্রিয়া করা হয় এবং আসলে কাউকে বলা সম্ভব না, জাহিদ ভাই ডাকলেও কেউ আসবে তা নয়, তাই এখানে অনেক সময় লাগে। আর জাহিদ ভাই পুরা বিস্তারিত লিখতে পারেনি আমাকে ঘটনাটা। তো সেই পিশাচ আসে, ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে, অন্ধকারে বোঝা যায় কেউ দাঁড়িয়ে থাকলে, যে কোণার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, এটা আপনি যে কেউ আমরা বুঝতে পারি। মোটা একটা মেয়েলি শরীর, মনে হচ্ছে পানি ঝরছে টপ করে, হ্যাঁ 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 করে ঘর ঘর করছে শুধু। তো জাহিদ ভাই একের পর এক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল। এখানে ব্র্যাকেটে জাহিদ ভাই একটা কথা লিখেছে, সেটা আমরা আপনাদেরকে বলতে পারছি না। তো আল্লাহর কালামের কাছে সব শয়তানকে মাথা নত হতে হবে যদি নিয়ত ঠিক থাকে। অনেক সময় অনেকের কোনো কিছুতেই কাজ হয় না, তার পেছনে দোষ হলো অন্তরের বিশ্বাস এবং জোর। সেই পিশাচ তার মায়া জাদুর খেলা খেলতে চেয়েছিল, সফল হয়নি। অবশেষে সে বিনা শর্তে চলে যেতে রাজি হয় এবং সে চলে যায়। প্রায় 4 ঘন্টা সময় লেগে যায় তাদেরকে সরাতে। যেহেতু সে পিশাচদের একটা গোষ্ঠীর সর্দার ছিল, তাই আরো 1 মাসের মতো সময় লেগে যায় অন্যান্য পিশাচদের সেইখান থেকে সরাতে। এরপর থেকে টুটুল সাহেবের আর কোনো সমস্যা, আর কোনো ধরনের সমস্যা হয়নি। এখানে মূলত টুটুল সাহেবের বাবা তাদের পারিবারিক শত্রুদের সাহায্য করতে চেয়েছিল, পিশাচ চালান করে, কিন্তু সেই গতি তার শত্রুদের না হয়ে ধারী হয়ে যায়। মেয়েকে তো এই পিশাচরা প্রভাবিত করে আত্মহত্যায় প্ররোচিত করে, সেই সাথে তারা এই ছেলের বড় বিপদ ঘটানোর চেষ্টায় সেই পিশাচরা ছিল। বিশেষ করে টুটুল সাহেবের বাচ্চাটা, অন্যান্য জিনরা যাদের কাছে তার সাহায্যের জন্য গিয়েছিল তারাও ব্যাপারটা জেনে গিয়েছিল, কিন্তু তারা জানতো তাদের এই কথা টুটুলের বাবা স্বীকার করবে না। স্বাভাবিকভাবেই আমরা জাহিদ ভাইরা কেউই আপনজনরা কেউই বিশ্বাস করতে চাইবে না এবং সবাই চিন্তা করবে আপনজনই ক্ষতি করতে পারে। ওকে, এটাই ছিল ঘটনা। কারোর ক্ষতি করা ভালো কাজ না, কর্মের ফল কর্মেই ভোগ করতে হবে। এটাই ছিল জাহিদ ভাইয়ের মেসেজ এবং এটাই ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে নারায়ণগঞ্জ থেকে রাসেল তার বন্ধুর কাছ থেকে ঘটনাটি শুনেছে। তার বন্ধু তাদের এলাকার 2জন ছেলের কাছ থেকে ঘটনাটা শুনেছে। তো জায়গার নাম সে শেয়ার করবে না সঙ্গত কারণে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। রাসেলের রিকোয়েস্টে আমার মতো করে শেয়ার করছি ঘটনাটা। যেখানটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে একটু শহরের এমন একটা প্রান্ত যেখানে অনেক পুরনো বাড়ি ঘর আছে, জায়গাতে বেশ পুরনো বাড়ি ঘর দিয়ে ঘেরা, ওই জায়গায় অনেক পুরনো বসতি সেখানে আছে। তো এরকম একটা জায়গায় একটা পুরনো বাড়ি আছে, বেশ বড় পুরনো বাড়ি। এটা জমিদার বাড়ি ঠিক বলা যাবে না, বাট কোনো ধনী মানুষের বাড়ি ছিল এটি, এবং এখন সুরক্ষার অভাবে পড়ে আছে, ওখানে কেউ থাকে না। বাড়িটা পুরো ফাঁকা এবং বাড়িটার আশেপাশে বিভিন্ন রকমের ছোটখাটো স্থাপনা আছে, বোঝা যায় বেশ ধনবান মানুষের বাড়ি ছিল। এটা সম্ভবত হয়তো জায়গাটা এই জায়গাটার হয়তো কোনো মীমাংসা নাই বা কিছু একটা এরকম কিছু আর কি। যাই হোক, বাড়িটা ওই জায়গায় পড়ে আছে। তার পাশে দেয়াল করা, বাড়ির দেয়ালের পাশে দেখা যাচ্ছে যে কিছু মানুষ, দরিদ্র মানুষ যারা দেখা যাচ্ছে যে থাকার জায়গা নাই, তারা ওইখানে ছাপড়া ঘরের মতো করে ওখানে থাকে। তো সেখানে 2টা ভাই থাকতো, একজনের নাম তানিম, একজনের নাম আনোয়ার। এরা 2 ভাই আসছিল গ্রাম থেকে, তাদের ওখানে নদী ভাঙনের কারণে তারা আসলে শহরে এসে কাজের চেষ্টা করে। তো কাজকর্ম ওখানে না পেয়ে তারা বিভিন্ন রকমের ছোটখাটো কাজ শুরু করে। সুযোগ পেলে দেখা যাচ্ছে প্লাস্টিকের বোতল এগুলো কালেক্ট করে নিয়ে যে দোকানে বিক্রি করে, আবার অনেক সময় রিক্সা চালায়, টুকিটাকি মানুষের কাজকর্ম করে দেয়। এগুলো করেই নাকি 2 ভাই চলছিল। তো এই 2 ভাই ওইখানে ওই যে সেই বাড়িটার পাশে যে দেয়ালের অংশের পাশে সেই জায়গায় তারা ওই ছাপড়া ঘরে থাকতো রাতের বেলা। তো তারা শুনতো, যখন তারা নতুন এখানে উঠছে তারা শুনতো যে ওইখানে নাকি বিভিন্ন রকমের ভৌতিক ব্যাপার স্যাপার মানুষ দেখতে পায় ওই বাড়ির ভিতরে বা এদিকে। তাদেরকে সবাই নিষেধ করতো যে কখনো বাউন্ডারি ক্রস করে ওই পাশে যাবা না। তো তানিম আনোয়ার মনে করতো যে ভাই তারা হয়তো দরিদ্র মানুষ দেখে মানুষ মনে করে যে তারা কি না কি করবে বা তারা কোনো খারাপ কাজ করবে বা চুরি করবে, এরকম ভাবতো আর কি। তো এই জন্য মনে হয় মানুষ মানা করে। যাই হোক, তারা মনে মনে কষ্ট পেত, কিন্তু কারণ তারা 2 ভাই অনেক পরিশ্রমী এবং ভালো মানুষ, কোনো রকমের উল্টাপাল্টা জিনিসে তাদের চিন্তা ভাবনা নাই, এবং তাদের অবস্থা একসময় বেশ ভালো ছিল। তারা তখন যখন ভালো অবস্থা ছিল তখন তারা খুব সুন্দরভাবে দিন কাটাতো। এই নদীর ভাঙনের ফলে তাদের অনেক ক্ষতি হয়েছে এবং তারা আসলে এই কর্মহীন হয়ে পড়ছে এবং তাদেরকে এখন কেউ কাজও দিতে চাচ্ছে না। তখন কৃষিকাজে অভ্যস্ত ছিল, এখন তাদের সেরকম জমি জমাতে কিছুই নাই, সেখানে জমি জমাই নাই, শহরে সেরকম ছিন্নমূলের মতো আছে। খুব কষ্ট পেত 2 ভাই। তো এরকম এক শীতকালের রাতে সারাদিন কাজ করছে,
তামিম আনোয়ার দুই ভাই কাজ করে এসে বসে দেখা যাচ্ছে তাদের টুকিটাকি খাবার ছিল, সেগুলো খাইছে। ওই দিন তেমন একটা ইনকামও করতে পারে নাই, খাবার দাবার যে খুব ভালো হয়েছে তা না, পেটে ক্ষুধা অনেকটা। তো কাগজপত্র দিয়ে শীত যেহেতু পড়ছে, আগুন জ্বালায় বসে দুই ভাই আগুন পোহাচ্ছে। তা আগুন পোহাতে পোহাতে হঠাৎ করে তানিমের কাছে ভালো লাগে না, তার মনে জানি কেমন একটু মনটা খারাপ হয়। তানিম চিন্তা করে যে আমি একটু হাঁটাহাঁটি করে আসি। তো তার ভাইরা বলে যে যাবি? বলে কোথায়? আমি হাঁটবো। বলে কই হাঁটবি? হাঁটবো যেখানে ইচ্ছা হাঁটবো। তা আনোয়ার নাকি বলে যে না, আমার ভাল লাগতেছে না, তুই যা। তো তানিম তার ভাইকে রেখে হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে সে যাচ্ছে এবং তার মানে মনটা বেশ খারাপ। সে ওই যে দেয়াল ধরে, ওখানকার যে বাউন্ডারি দেয়াল, ওই পাশে গাছ লাগানো, অনেক গাছ আছে, গাছগাছালি পাই দিয়ে হেঁটে যাচ্ছে। মনটা খারাপ, তাদের ভালো দিনের কথা চিন্তা করে, তাদের গ্রামের কথা চিন্তা করে, গ্রাম কেমন ছিল, গ্রামে কিভাবে চলতো তাদের সেই দিন, সন্ধ্যার পর কিরকম দিন কাটতো। তখন দুই ভাই পড়াশোনাও করতো, তারা দুই ভাই একদম পিঠাপিঠি আর কি, এক ক্লাস উপরে নিচে পড়তো আর কি। তো যাই হোক, এগুলো মনে করে করে হাঁটতে হাঁটতে তার কাছে খুব খারাপ লাগে। রাস্তা দিয়ে মানে শীত পড়ছে, শীতে শহরের ঠান্ডাতে দেখা যাচ্ছে যে ওই যেখানে গাছগাছালি আছে ওইখানে বেশ কুয়াশা কুয়াশা, রিক্সা যাচ্ছে এরকম। দূরে এক বাদামালা বাদাম বিক্রি করতেছে, সেই কুপির আলো জ্বলতেছে, এতগুলো বাদাম নিয়ে বসছে। তানিমের খুব ইচ্ছা করতেছিল যে সে ওখান থেকে বাদাম কিছু কিনে খায়, কিন্তু সে ওটা কিনতে পারবে না কারণ তার কাছে টাকা নেই। তো মন খুব খারাপ। তখন চিন্তা করতেছিল যে এই সামান্য 2 টাকার বাদামেও কিনতে পারবো না। মানে এটা এখন থেকে বেশ অনেকদিন আগের ঘটনা, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তো তখন 2 টাকায় বাদাম পাওয়া যেত আর কি। তো যাই হোক, তানিম হাঁটতে হাঁটতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে গিয়ে এক সময় সে দেখে যে ওই যে বাড়িতে ঢোকার যে বাউন্ডারিটা এখান থেকে খোলা আর কি, বাউন্ডারি দেয়াল নাই। তো সে চিন্তা করে যে এই জায়গা দিয়ে তো খুব একটা আশা হয় নাই, যাই হাঁটি ভিতরে কি আছে। তো হেঁটে হেঁটে সে ঢুকে যায় বাড়ির পুরা যে কম্পাউন্ডের ভিতরে ঢুকে যায়। ঢুকে দেখতেছে যে এই জায়গাটা মোটামুটি ওই ঘাস উঁচু উঁচু হয়ে জন্মায় আছে। ঘাস তো এখানে মেনটেন করা হয় না, উঁচু নিচু ঘাস হয়ে রয়েছে। এদিকে 2-একটা এখানে মনে হয় কিছু ছিল, সেগুলোর ভাঙা দেয়াল আছে। তো এরকম দেখে দেখে সে হাঁটতেছে এবং তার কাছে বেশ ভালো লাগতেছে, কারণ এই শীতকালে এই জায়গাটাতে বাড়ির ভেতরে কম্পাউন্ডের ভেতরে আর আলো নাই। হ্যাঁ, মানে ভিতরে আলো নাই, চাঁদের আলো যতটুকু পড়ছে শীত ধোঁয়া আলো, মানে এই যে কুয়াশা ধুয়ে যে আলো আসতেছে সেটা জায়গাটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, তার কাছে একেবারে অন্যরকম লাগতেছে। সে মোটামুটি হারায় গেছে। তার কাছে হঠাৎ মনে হচ্ছে যে সেই তাদের গ্রামে আছে, যেটা ভেঙে গেছে, যে গ্রাম এখন নাই। তার কাছে মনে হচ্ছে সেই গ্রামের কোনো একটা পথ দিয়ে সে হেঁটে যাচ্ছে। সে অনেকটা হারায় গেছে, মানে আসলে তার এই মানে মন খারাপ থেকে তাকে অন্য একটা জগতে নিয়ে গেছে। চিন্তা করতে করতে সে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে যে এক সময় দেখলো যে সে ওই মূল যে দালানটার কাছে চলে আসছে। তো তাকায় সে দেখতেছে চাঁদের আলো পড়ছে বিল্ডিংটার উপরে, মানে ভাঙাচোরা বিল্ডিং, বেশ পুরান, তারপরে অন্যরকম লাগতেছে। তো চিন্তা করলো যে পিছন দিয়ে ঘুরে আসি, বিল্ডিংটার পিছনটা কেমন দেখে আসি, একদিকে তো আসি না। তো হাঁটতে হাঁটতে বিল্ডিংটার একদিকে চলে গেল, এখানে অনেক গাছগাছালি এবং তার পাশে ওই বিল্ডিং এর এই বাড়ির মানে এই বিল্ডিং এর একটা দেয়াল বাউন্ডারি, তারপরে ওই পাশে আরো একটা স্থাপনা, সেটা কোন একটা স্থাপনা যাই হোক, কিন্তু অন্ধকার, কেউ নাই, বড় গাছ উঠে গেছে এখানে। তো তানিম কি মনে করে হেঁটে ঢুকলো এখানে। সে তো গ্রামের ছেলে, সে ভয় পায় না, সে হেঁটে ওই যে ওই গাছগাছালির ওদিক দিয়ে যাচ্ছে আর কি পিছনে। তো যখন ওইতে যাচ্ছে সে দেখলো যে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে খাবারের। মনে হচ্ছে যে কেউ মানে খুব মানে মজা করে বিরিয়ানি রান্না করতেছে, যে ড্যাক বসা বিরিয়ানি রান্না করে কোন অনুষ্ঠান হলে যেরকম সেরকম এই জায়গায়। তো তানিমের কাছে অবাক লাগলো যে এখানে রাত্রেবেলা এত বিরিয়ানি কে পাকাইতেছে, মানে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যে ওরসের খাবার যেরকম রান্না হয় সেরকম। তো তানিম আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে খুব আগ্রহ বসে কি ব্যাপার এখানে। তো সে হেঁটে যে যখন নাকি ওই বিল্ডিংটার ওই গাছগাছালি রিসাইড দিয়ে পার হয়ে বিল্ডিং এর মূল বিল্ডিং এর পেছনের অংশে আসলো, তো ওইখানে দেখলো যে একটা ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গাটার মধ্যে অনেকগুলো ড্যাগ, মানে খাবারের ড্যাগ, সেগুলো রান্না হয়েছে রাখা। ওটার নিচে মনে হয় কয়লা দিয়ে গরম করতেছে, আগুন কিন্তু জ্বলতেছে না দাউ দাউ করে, কয়লা দিয়ে জ্বলতেছে, মানে সে কয়লাতে গরম হচ্ছে। একজন সাদা আলখাল্লা পরা মানুষ, মানে আলখাল্লা পরা, আরবরা যেরকম আলখাল্লা পরে সেরকম আলখাল্লা পরা, মাথার মধ্যে ওরকম কাপড় দিয়ে আটকানো, মানে মাথাটা ঢাকা। সে একটা বড় এরকম চামচ দিয়ে আস্তে করে ওই খাবারের যেই ড্যাগটা এই পাশে গরম হয়েছে নতুন, সেটাকে নাড়তেছে এরকম। আর সে তাকায় দেখলো তার থেকে অনেক সামনে, মানে এখানে তো মিনিমাম 7-8টা ড্যাগ এরকম রাখা, তার থেকে অনেক সামনে ওই রাস্তা চিকন দিয়ে, মানে পাশে একটা চিকন রাস্তা বের হয়ে গেছে। ওদিক দিয়ে হেঁটে গেলে ওই পাশেও কিন্তু কেউ নাই, ওই পাশে মনে হচ্ছে যে একটা নিচু জায়গা আর কি বেশ।
ওইখানে সে দেখতে পাচ্ছে যে অনেকগুলো মানুষ বসে একই রকম এরকম মালখাল্লা পরা বসে আছে ওইখানে, এবং তাদের সামনে মনে হচ্ছে একটা দস্তরখান বিছানো, মানে খাবার দিবে এরকম। তো সে চিন্তা করলো যে আমি কি ওখানে যাব, যে আমি এখানে বসবো চুপচাপ যদি খেয়ে নিতে পারি। তো তখন তার কাছে তার ভাই আনোয়ারের কথা মনে হলো যে আমি যদি এখানে বসে খেয়ে নেই, আনোয়ার কি করবে? আর আনোয়ারের এখন ডেকে আনার মতো তো অবস্থা নাই, এখানে তো মনে হচ্ছে তারা খাবারের জন্য বসছে, কি কি খাওয়াইতেছে সে চিন্তা করতেছে। এরকম যে অনেক সময় আছে না দরিদ্র মানুষকে খাবার দেয়, তো তখন তো সে আবার চিন্তা করতেছে যে এত দামি খাবার দরিদ্রদেরকে খাওয়াবে, এটা তো ঘ্রাণ শুনে আমারই হয়ে যাচ্ছে, আমি কোনো হোটেলে এত সুন্দর ঘ্রাণ পাই না। তো যাই হোক, তানিম কি করলো, আস্তে আস্তে এই পাশে হেঁটে হেঁটে যাচ্ছে। সে মানে এই পাশে যে দেয়ালটা ছিল, দেয়ালের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গাছের নির্দে তাকাচ্ছে ওই লোকটার দিকে যে নাড়তেছে। তার চেহারা ভালো দেখা যাচ্ছে না, বেশ লম্বা, লোকটাকে দেখে মনে হয় 6 ফিট 6.5 ফিট উচ্চতা, মানে বেশ লম্বা এরকম সে নাড়তেছে। তো তানিম হাঁটতে হাঁটতে আস্তে করে লোকটাকে পার হয়ে সোজা চলে গেল। সোজা গিয়ে সে ওই যে নিচু জায়গা যেখানে মানুষ বসে আছে দেখছে, সে ওই জায়গা দিয়ে এলো। এখন তো দূর থেকে মানে মানুষগুলোকে মনে হয়েছিল যে অনেক ছোট ছোট, এখন মানুষগুলোকে দেখা যাচ্ছে বেশ বড়। সে বুঝতে পারছে যে এই মানুষগুলো বেশ উচ্চতা ভালো। তো সে চিন্তা করতেছে, এবং সবাই আলকাল্লা পরা। তখন ভাবলো যে আমি যে এদের পাশে কিভাবে বসবো, এরা তো নিশ্চয়ই মানে মনে হইতেছে যে কোনো একটা মানে তারা হয়তো কোনো একটা দাওয়াতে আসছে বা কিছু, তাদের কোনো এখানে একটা অনুষ্ঠান আছে, এর জন্য এদের পাশে আমার বসার কোনো উপায় নেই। তারপরে সে হাঁটতে হাঁটতে আরো কিউরিয়াস হয়ে কাছে গেল, ওই নিচু অংশটার কাছে গেছে। শীত বেশ জেগে বসছে, এই জায়গাটা বেশ ঠান্ডা, কাঁপুনি লেগে গেছে। মানে তানিমের শরীরে কিন্তু একটা সোয়েটার পরা, কিন্তু সেই সোয়েটারটা পুরানো, শীত ভালো মানতেছে না, সে এরকম কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে সে একটা গাছের ফাঁকে দিয়ে দেখলো, একটা গাছের ফাঁকে যে দাঁড়াইলো, সেখান থেকে তাকায় সে দেখতেছে যে মানুষগুলো বসে আছে, মানে ওই জায়গাটা একটু নিচু আর কি, সামনে দস্তরখান বিছানো, আর ওই কর্নারে মনে হচ্ছে যে একটা রাখা, মানে হারিকেনের মতো রাখা, আলো ছড়াচ্ছে। আর এই কর্নারে এই দুইটা আলোতেই মোটামুটি হালকা দেখা যাচ্ছে এই জায়গাটা। আকাশে চাঁদ আছে, মেঘে ঢাকা চাঁদ হালকা হালকা আলো ফেলতেছে। তো তানিমের কাছে অবাক লাগলো, এই অল্প আলোতে এরা কি খাবে এখানে বসে। তো তারপর সে দেখলো যে ওখান থেকে আরো দুইজন এরকম লম্বা লম্বা মানুষ ড্যাগ নিয়ে আসতেছে, মানে ওই যে ডেকচি যেটা আছে সেটাকে এরকম করে লাঠি দিয়ে বাঁধা অবস্থায় নিয়ে আসতেছে, এনে ওই নিচু জায়গার সামনে রাখলো, এবং সেখান থেকে ডেকচির মানে মুখ খোলা হলো, ঢাকনা খোলা হলো, একেবারে অসাধারণ ঘ্রাণে ছড়িয়ে গেল চারিদিক। আর সে খাবার তারপর বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে এই মানুষগুলারে। তো তানিম খুব অবাক হয়ে একটা জিনিস খেয়াল করলো, সে এই যে যারা এখানে খাবার দিচ্ছে বা খাবার যারা খেতে বসছে, তাদের কারো চেহারা সে বুঝতে পারছে না। চেহারাটা তার কাছে মনে হচ্ছে অস্পষ্ট, মনে হচ্ছে ধোঁয়াটে, ব্লার হয়ে গেলে যেরকম সেরকম। অবাক হয়ে গেল সে, মানে তানিমের মাথা কাজ করতেছে না যে এরকম কিভাবে হয়। সে এই গাছের ফাঁক দিয়ে আরো সামনে যাওয়ার চেষ্টা করলো। সে মোটামুটি বেশ খানিকটা কাছে চলে গেছে, প্রায় ওই মানুষগুলোর থেকে প্রায় তার দূরত্ব তখন 20 ফিটের মতো। এখনো সে কারো চেহারা দেখতে পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে মুখের জায়গাটা ধোঁয়াশে লাগতেছে তার কাছে, মানে ধোঁয়াটে মুখ, মানে মুখ ক্লিয়ার না। তখন তার ভয় লাগলো, আর চিন্তা করলো এই মানুষগুলা সবগুলার হাইট একই রকম কিভাবে, এত সুন্দর স্মেলের খাবার সার্ভ করতেছে এই জায়গায়, অন্ধকারে বসে কেন খাবে? তার কাছে ভয় লাগলো। তো সে ভয়ে পিছায় যেতে গেছিল আর কি, ভয় পেয়েছে, কারণ দূরত্ব তো কাছাকাছি তার সাথে। পিছাতে পড়ে গেছে সে, ধাপ করে পড়ছে যে জায়গায়, ওই জায়গায় ঘাস টাস শুকনা পাতা ছিল, বেশ শব্দ হয়েছে। তো সে খেয়াল করলো যে মানুষগুলা মনে হলো তার দিকে তাকাইলো কয়েকজন এই পাশ থেকে। সে অবাক হয়ে দেখলো যে কারো চেহারা দেখা যাচ্ছে না, চেহারার জায়গাটা ধোঁয়াটে। তানিম ভয়ের চোটে ওয়াল্লা ওয়াল্লা বলে দৌড় দিল। সে দৌড়াইতে সে একদম মানে চোখ বন্ধ করে দৌড়াচ্ছে কোন দিকে যাচ্ছে। তো যে সে দেখলো যে ওই জায়গায় একটা দেয়াল পাইছে সে, তো খুব দ্রুত লাফ দিয়ে সে দেয়ালের উপর ধরে কোনো মতে হাঁচড়ে পাশে দেয়ালের ওই পারে চলে গেল। তো এই পারে যে পড়ছে ঘাস, উঁচু উঁচু ঘাস, আগাছা, এর মধ্যে পাশে ড্রেন, কোনো মতে ড্রেনটা টপকায় সে দৌড়াচ্ছে ঠান্ডার মধ্যে। শীত, তার মানে পায়ের স্যান্ডেল একটা ছিল, স্যান্ডেল চলে গেছে কোথাও, খালি পায়ে দৌড়াইতে সে চলে আসলো এই রাস্তার মাথায়। তারপর দেখলো যে বাঁ দিকে গেলে বুঝতে পারলো তাদের থাকার জায়গা। সে দৌড়াচ্ছে ওদিকে, দৌড়াইতে এক সময় সে হাঁপাতে তার ঘরের কাছে চলে আসলো। তো দেখলো যে আনোয়ার খুব চিন্তিত ভাবে তাকায় আছে। তাকে দিয়ে বললো, কিরে তুই কইছিলি, তোর এই অবস্থা কেন, তুই দৌড়ে আসলি কোত্থেকে? তো তানিম বলতেছে, ভাইরে ভয় পাইছি রে, অনেক ভয়ের জিনিস দেখে আসছি, আগুন নিভা, তাড়াতাড়ি ঘরে ঢোক। তো তার ভাই আর কিছু বলতে পারলো না। সে ওই যে এখানে একটু পানি ছিল তাদের কলসিতে, সেটা পানি নিয়ে ওই আগুন ধরাইছিল যেখানে, নিভাই দিয়ে দুইজন ঢুকে গেল ঘরে। তো ঘরে ঢুকে তাদের ওখানে কুপি ছিল, কুপিও জ্বালাইলো তারা। তো কুপি জ্বালায় জিজ্ঞেস করতেছে আনোয়ার যে, কিরে কি অবস্থা তোর,
তুই তো এখন মানে এই ঠান্ডার মধ্যে ঘেমে গেছিস একদম, মানে এদিকে আনোয়ার কিন্তু গায়ের মধ্যে একটা কাঁথা দিয়ে নিছে, দিয়ে বলছে যে কি তুই তো ঠান্ডায় ঘেমে গেছিস একবারে। বলে ভাই কি দেখছি জানিস? বলে কি, ওদিকে গেছিলাম, এরকম এরকম একটা জিনিস দেখছি। তো তার ভাই বলে যাইস না, তোরা না করছি, ওদিকে যাইস না, আর মানুষজন আমাদের ওই জায়গায় যাওয়াটা পছন্দ করে না, যাইস না, চুপচাপ শুয়ে পড় এখন। তো তোর কি খিদা লাগছে বেশি? ঘ্রাণ পেয়ে মনে হচ্ছে তোর খুব লোভ লাগছে, তো চুপ করে আছে তানিম। তারপর বলে যে এখন এগুলো চিন্তা করিস না, কাল পরশু 2 ভাই খামুনে, দুজন যে বিরিয়ানি খামুনে, অসুবিধা নেই, এখন ঘুমায় যা বলে সে শুয়ে পড়ে। কুপিটা ফু দিয়ে নিভায় দেয়, তানিমরে বলে শুয়ে পড়তে। তো তানিমও তার গামছা দিয়ে গা মোছে, কারণ সে ঘেমে গেছিল। তারপর সে দেখে যে গা মোছার পর ঠান্ডা লাগা শুরু করছে, তাড়াতাড়ি সে কাঁথা দিয়ে সে শুয়ে পড়ে। তো যাই হোক, অনেকক্ষণ চিন্তা করতেছিল তানিম, কি দেখলো, ভয়ও লাগতেছে, তার মনে পড়তেছে ওই মানুষগুলোর চেহারা ধোঁয়াটে, সে মানে চিন্তা করে করতে পারতেছে না। তো একটা সময় সেও ঘুমায় পড়লো। তো অনেকক্ষণ ঘুমায় আসছে দুজন, হঠাৎ করে নাকের মধ্যে সুন্দর ঘ্রাণ লাগতেছে তানিমের কাছে, এবং সে মনে হচ্ছে যে সেই যে সে ঘ্রাণ পাইছিল বিরিয়ানির, সেরকম একটা ঘ্রাণ তার নাকের মধ্যে লাগতেছে। তো তানিম মানে এটা ঘ্রাণটা মানে এত ব্যাপকভাবে লাগতেছে বলার মতো না। আর সে ক্ষুধার্ত ছিল, তার আসলে পেটে ক্ষুধা ছিল ওই দিন, আর এই ঘ্রাণটা খুবই লাগছে। সে ঘুমের মধ্যে ঘ্রাণটা মানে